সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে ইমিগ্রেশন নিয়ে চলছে হুলস্থুল। কে কখন কোথায় বিপদে পড়তে পারেন এই ধরনের আশঙ্কা সবার মধ্যেই আছে। যারা আনডকুমেন্টেড স্পেশালি তারা বেশি শঙ্কায় আছেন, যারা ডকুমেন্টেড তারাও শঙ্কায় আছেন। এই সমস্ত ব্যাপার নিয়ে আছে বেশ কিছু আলোচনা হবে এবং এটা আমরা পরিষ্কার করার চেষ্টা করবো অনেক কিছুই। স্পেশালি আপনার যদি রিমুভাল অর্ডার থেকে থাকে, পে অ্যাটেনশন টু দিস প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আপনাকে অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আমরা আলোচনা করব আপনার প্রিয়জনের যে কারো কাজে লাগতে পারে। জানুয়ারি 24 USCIS পাবলিশ করেছে একটি নোটিশ তাদের ওয়েবসাইটে, যেটি বলছে যে আপনি যদি রিমুভাল প্রসেসে থেকে থাকেন, এই রিমুভাল প্রসেসে থাকা অবস্থায় আপনি চেষ্টা করেছেন যে অ্যাডজাস্ট করার আপনার স্ট্যাটাস, যাতে করে আপনি গ্রিন কার্ড পরবর্তীতে পেতে পারেন। হাউএভার আপনার কেস ডিনাই হয়ে গেছিল কোনো একটি কারণে, ইট ওয়াজ ডিনাইড। ওকে, সো এরকম অবস্থায় যদি আপনি থাকেন, কারণ আপনার কেন ডিনাই হয়েছিল, বিকজ ইউ হ্যাড এ রিমুভাল কেস। ওয়েল, ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি উইথ আইস। আপনার এখন একটি সুযোগ তৈরি হয়েছে উইথ আইস থ্রু প্রসিকিউটর ডিসক্রেশন, যেটিকে বলে থাকি, যেটা কিছুক্ষণ পরে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনি এটা রিওপেন করতে পারেন রিমুভাল, এবং একটি নোটিশ আমরা দেখাবো অন স্ক্রিনে, পরবর্তীতে আপনারা দেখবেন। এটি যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন তারা স্পেশালি ইউটিউবে এই লিঙ্কটি দেয়া থাকবে। আমরা যদি লিঙ্কটি দেখতে পারি প্রথমে, যেটি আপনারা দেখছেন, এটির প্রথম দিকে যদিও টিপিএস নিয়েই বলা হচ্ছে, কিন্তু একেবারে বারম লাইনে একেবারে শেষের দিকে লেখা আছে যে এভরিবডি এলস, অন্য যে কেউ রিমুভাল অর্ডার আছেন তারাও এই প্রসেসটি অনুসরণ করতে পারেন। এবং আমি বেশ কয়েকটি সাকসেস স্টোরি শুনেছি এই ব্যাপারটিতে, অ্যান্ড আমরা চেষ্টা করবো এই আলোচনা যাওয়ার জন্য। এইটি যত নেগেটিভ আলোচনা আসতেছে ইমিগ্রেশন নিয়ে, তার মধ্যে এটি একটি পজিটিভ আলোচনা, এটি একটি গুড নিউজ। এছাড়াও এক্সপেডিটেড রিমুভাল যারা আছেন, হাউ টু প্রোটেক্ট ইয়োরসেলফ, আপনি কীভাবে প্রোটেক্ট করতে পারেন নিজেকে। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যেটি শুনছি এবং যতদূর আমরা জানি, যে আপনার ক্রিমিনাল কেস থাকলে ইউ আর ফিনিশড, আপনি ডান, আপনার আর কোনো ঘটনা নাই, অ্যান্ড ইউ ক্যান বি ডিপোর্টেড। আসলেই কি তাই কিনা সেটিও আলোচনা থাকবে, এবং তাই যদি হয়ে থাকে, ইভেন আপনি যদি কনভিক্টেড অর্থাৎ দোষারোপ হয়েছে এবং আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, এরকম পর্যায়েও আপনি কি করতে পারেন, দিস ইজ অ্যানাদার ওয়ান। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে দোষ স্বীকার করে নেন, যার কারণে তাকে ক্রিমিনাল অফেন্স না দিয়ে মিসডিমিনার দেওয়া হয়। তখন কি হবে, হোয়াট হ্যাপেন্স দেন? আর যদি আমরা একটু সময় পাই, যেটি আরেকটি থাকবে, হোয়াট আর দ্য অপশনস, আপনার কি অপশনগুলো আছে বা কন্ডিশন আছে টু রিমুভ দ্য কন্ডিশনস, রিমুভ দ্য রিমুভালস। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার আছে খুব ইন্টারেস্টিং, যেটি আমি তুলে ধরবো কিছুক্ষণ মধ্যে। সেটি হচ্ছে আমার সাথে যিনি থাকবেন তিনি তুলে ধরবেন পেডিয়া ভার্সেস কেন্টাকি, নিউ ইয়র্ক সিটি ক্রিমিনাল কোর্ট সিস্টেম থেকে। এটি বিস্তারিত কিছু আলোচনা করব। এই সমস্ত আলোচনা আজকে আমার সাথে যোগ দিচ্ছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। অনেকগুলি বিষয় আমি উল্লেখ করলাম, যার প্রতিটি বিষয়ে আমি আর আপনি আলোচনা করেছি ছোট করে হলেও। এবং একটি ব্যাপার আমি আপনাকে আপনি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, এবং লিঙ্ক পাঠানোর জন্য ধন্যবাদ। আমি সেটি পড়েও দেখে নিচ্ছি। সেটি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং কেস। আপনি বলছিলেন গতকাল যে পেডিয়া ভার্সেস কেন্টাকি ইজ আ ভেরি ইন্টারেস্টিং কেস, অ্যান্ড আমি পড়ার পর বুঝলাম যে আসলে ইন্টারেস্টিং কেস, এবং এই বর্তমান সময়ের আলোকে ইট ইজ ইভেন মোর ইন্টারেস্টিং। সো আমি আর দেরি না করে আপনার কাছে যাব। আমরা শুরু করব এক্সপেডিটেড রিমুভাল, হাউ টু প্রোটেক্ট ফ্রম ডিপোর্টেশন, এটি থেকে শুরু করব। কিন্তু আমি বলে রাখতে চাই দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা সরাসরি আমাদের কাছে ফোন করতে পারেন, যে নাম্বারটি অন স্ক্রিনে দেখছেন 646-307-9828, এই নাম্বারে ফোন করতে পারেন। এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান চেষ্টা করবেন আপনার অবস্থান শুনে যে যতখানি সম্ভব লিগ্যাল অ্যাডভাইস দেয়া যেতে পারে, কারণ প্রত্যেকটি কেসের ডিটেলস থাকে। সম্পূর্ণ ডিটেলস না জেনে যতটুকু সম্ভব ওভার দ্য ফোন এটি করার চেষ্টা করব আমরা। কাজেই সেই নাম্বারে আপনার ফোন দিতে পারেন। মাহফুজুর রহমান, চলুন আমরা তাহলে শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই।
আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, এবং আপনার ইয়াস। অনুষ্ঠানে আসলে পরে আমি খুব আনন্দিত। হ্যাঁ। তো আপনি অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে উপস্থাপন করেছেন। ফার্স্ট অফ অল, যেটা এক্সপার্টাইট আর রিমুভালের কথা যেটা বলেছেন, সেক্ষেত্রে আমরা হয়তো বা আগের অনুষ্ঠান আলাপ করেছিলাম। সেক্ষেত্রে আহ, হুম, যেটা ট্রাম্প প্রশাসন যেটা রিসেন্টলি যেটা আদেশ জারি করেছে, যে এক্সপায়ার্ড রিমুভালের যে নিয়ম কানুনও তারা পরিবর্তন করে কিন্তু এটা জারি করেছে, যে এখন তারা আমেরিকার যে কোনো জায়গায় যে কাউকে ফেলে, অবৈধ অবস্থায় ফেলে তারা রিমুভ করতে পারবে। এবং এটা 2 বছরের কম সময় যদি কেউ অবস্থান করে, তাদেরকে এক্সপায়ার্ড রিমুভালের মধ্যে ফেলে দিতে পারে। রাইট। তো এখন এই যে পরবর্তী প্রশ্নটি যে আমাদের সবার মনে আছে, সো আমি ধরে নিন এর মধ্যে আব্দুর রাকিব, আপনার প্রশ্নটি আমি দেখেছি, কিছুক্ষণ পরে আমি চেষ্টা করবো এটি আলোচনা করার। এখন এটি তো আমরা শুনছি এবং এটি হচ্ছে, এবং যত নিউজ, সোশ্যাল মিডিয়া আমরা দেখছি এটি হচ্ছে। সো সবার মনে একটি প্রশ্ন হচ্ছে, হাউ ডু আই প্রোটেক্ট মাইসেলফ? আমি এখান থেকে কিভাবে নিস্তার পেতে পারি? আমার কি কোনো লিগ্যাল প্যাথওয়েজ আছে কিনা? যেটা ট্রাম্প প্রশাসনের যে লিস্ট, যে প্রায়োরিটি লিস্ট, কাদেরকে রিক্রুট করবে। ফার্স্ট অফ অল, যেটা যারা ক্রিমিনালি কনভিক্টেড পিপল, যারা কিনা এদেশে ইলিগাল অবস্থান করছে কিন্তু তাদের কনভিকশন হয়ে গিয়েছে। সেকেন্ড অফ অল হচ্ছে যারা কিনা রিমুভাল প্রসিডিংস ছিল এবং তাদের রিমুভাল অর্ডার হয়ে গিয়েছে, তারা হচ্ছে প্রায়োরিটি লিস্ট। এবং যারা কিনা তাদের কোনো কেস এদেশে পেন্ডিং নাই, ওরকম তাদের ক্যাটাগরি কিন্তু তারা ভাগ করেছে, এবং তারা সেইভাবেই কিন্তু ওই নন সিটিজেনদের কিন্তু অ্যাপ্রোচ করছে। সামটাইমস তারা আগে পরে যারা নন প্রায়োরিটি তাদেরকেও অ্যাপ্রোচ করছে, আবার যারা প্রায়োরিটি তাদেরকেও একসাথে অ্যাপ্রোচ করছে। তো এই ক্ষেত্রে এখন নিজেকে যদি রক্ষা করতে চায় এই 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 ধরনের সিচুয়েশনে যারা আছে, এবং তারা যদি আমেরিকায় থাকতে চায়, ফার্স্ট অফ অল যেটা বলছিলাম, যে ক্রিমিনালি কনভিক্টেড পিপল, যেটা আপনি একটা চমৎকার ভাবে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কেস ল দর্শকদের সামনে তুলে ধরেছেন, যেটা পার্ডিলা ভার্সেস কেন্টাকি, এটা সুপ্রিম কোর্টের কেস 2010 সালে। এই কেসের মর্মার্থ হলো, যারা কোনো ক্রিমিনাল প্রসিডিংস এ থাকে এবং ওই ক্রিমিনাল প্রসিডিং চলাকালীন সময় যে তার যে ডিফেন্স অ্যাটর্নি থাকে, সেই ডিফেন্স অ্যাটর্নি তখন তার কেসটি হ্যান্ডেল করে, তখন যদি কোনো পিলা বার্গেনিং থাকে, যে গিলটি প্লি করবে এবং কোনো প্রকার ডিল যদি নিতে যায়, সেই ক্ষেত্রে দুই ডিফেন্স ক্রিমিনাল অ্যাটর্নি তাকে কিন্তু যথার্থভাবে ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস কিন্তু অ্যাডভাইস করতে হয়, অথবা অন্য কোনো ইমিগ্রেশন লয়ারের সহযোগিতা নিয়ে তাকে এটা প্রপারলি বোঝাতে হয়, যে এই যে আপনি তো বলছেন যে তাকে ফেলোনি তারা চার্জ করলো, তাকে ডিল দেওয়ার জন্য তো মিস ডেমিনার অথবা অন্য কোনো তারা অফেন্সের জন্য তারা রিডিউস করে তারা গিল্টি প্লি করতে বললো। কিন্তু এই গিল্টি প্লি করলে তার কি কনসিকুয়েন্সেস হবে ইমিগ্রেশনের ক্ষেত্রে অ্যাজ এ নন সিটিজেন হিসাবে, সেই জিনিসটা কিন্তু ডিফেন্স ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি তাকে অ্যাডভাইস করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ইউএস কনস্টিটিউশন 6 অ্যামেন্ডমেন্টস রাইট মাধ্যমে। সো এটা যদি ল্যাকিংস থাকে, এটা যদি না দিয়ে থাকে, এবং আলটিমেটলি যদি সে কোনো ডিল নিয়ে থাকে এবং কোনো ক্রাইমের জন্য কনভিকশন হয়, যার ফলে সে ডিপোর্টেবল সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, এবং তাকে এখন যদি কোনো ডিপোর্টেশনের জন্য অ্যাপ্রোচ করে, ওই ধরনের সিচুয়েশনে কিন্তু সে ইচ্ছা করলে আপনার তার যে ক্রিমিনাল কেসটি সেটি কিন্তু রিওপেন করতে পারে ইনএফিসিয়েন্স কাউন্সিল আপনার ব্লেম করে, যে লয়ার তার ক্রিমিনাল কেস ডিল করেছিল, তার যে ইনএফিসিয়েন্ট কাউন্সিল কারণে কেসটি কিন্তু রিওপেন করতে পারে। সেটি হচ্ছে একটা ক্যাটাগরি যারা সিচুয়েশন ফেস করছে ডিপোর্টেশন প্রসিডিংস, তারা কিন্তু সেটা দেখতে পারে, তাদের কেসটি খতিয়ে দেখতে পারে যে কি ধরনের সিচুয়েশন ছিল। আর যেটা সেকেন্ড ক্যাটাগরি যেটা বলেছিলাম, যে যারা কিনা ফুল ডিপোর্টেশন অর্ডার তাদের হয়ে গিয়েছে, তারা কি করবে, এখন তাদের কোনো স্কোপ নেই, তারাও কিন্তু তাদের কেসটি অ্যানালিসিস করে দেখতে পারে যে কোনো স্কোপ আছে কিনা, নতুন কোনো সিচুয়েশন আসছে কিনা, তারা কিন্তু মোশন টু রিওপেন করা যায়। এটা আইদার ইমিগ্রেশন জাজের কাছেও করা যায়, আবার বোর্ড অফ ইমিগ্রেশন আপিলে বেশিরভাগ যারা ইমিগ্রেন্ট যারা কোনো প্রসিডিংস ছিল তাদের তো আপিল করেছে, ফাইনালি বোর্ড অফ ইমিগ্রেশন আপিল এসব ফাইনালাইজ হয়ে বসে আছে, ডিপোর্টেশন অর্ডার হয়ে যাচ্ছে,
কিন্তু অনেক সময় দেখা যায় তারা দেশ থেকে ত্যাগ করে নেই, এখন তারা যে ডিপোর্টেশন প্রসিডিংস এর মধ্যে পড়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে কেসটি অ্যানালাইসিস করে দেখতে পারে যে কোনো চেঞ্জ হয়েছে কিনা তাদের কান্ট্রি কন্ডিশন অথবা তাদের পার্সোনাল সিচুয়েশন, সেটার উপর বেস করে সেটা আপনার মোশন টু রিওপেন করা যায়। মোশন টু রিওপেনের কিছু নিয়ম কানুন রয়েছে, সেটি কিন্তু সাধারণত কেসটি ফাইনাল হওয়ার 90 দিনের মধ্যে মোশন টু রিওপেন করতে হয়, কিন্তু সেক্ষেত্রে এক্সেপশনাল সিচুয়েশনের ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু মোশন টু রিওপেন করা যায়। জি, ধন্যবাদ। এবং মোশন রিওপেনের ব্যাপারে আমি আরো বিস্তারিত আমরা আলোচনা করব, কিন্তু আমি লক্ষ্য করছি আমাদের ফোনে অনেকে আছেন, আমি ফোনে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। ফারহানা বেগম, আপনি যে প্রশ্নটি করেছেন, আমি প্রশ্নটি দেখেছি। আমি মনে করি আজকের আজকের এপিসোডে চমৎকার একটি প্রশ্ন, এটি চমৎকার প্রশ্ন না, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রশ্ন, এটা আলোচনায় থাকবে। আর খালিদ ইয়াসিন, আপনার প্রশ্নটি গুরুত্বপূর্ণ, আমি সেটি সব প্রশ্নই গুরুত্বপূর্ণ, কিন্তু দিস ইজ রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট। আমি ইকবাল হুসাইন সিমিলার একটি প্রশ্ন করেছেন এর আগে, কিছুক্ষণ আগে আরেকজন যে প্রশ্নটা করেছিলেন টিকেটের ব্যাপারে, মানে ড্রাইভিং টিকেটের ব্যাপারে, আমি সেটিও আলোচনা করব। কিন্তু চলুন প্রথমে ফোনে যারা আছেন তাদের সাথে একটু কয়েকটি প্রশ্ন নিয়ে নিই। কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন? আমার একটা যে কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি বলুন। আমি এবং আমার ওয়াইফ অক্টোবরে কানাডা থেকে বর্ডার ক্রস করে ইউএসএ তে আসি। আমাদের পাসপোর্টটা কানাডায় আমরা রেখে আসি, কিন্তু এখন কয়েকদিন আগে আমি সামহাও আমি এবং আমার ওয়াইফের পাসপোর্টটা মানে ইউএসএ নিয়ে আসছি। আর আমরা এখানে আসার পরে যে 60 দিনের ভিতরে আইস অফিসে সাক্ষাৎ করার কথা ছিল, আমরা ওটা সাক্ষাৎ করি এবং আমার ডকুমেন্টের A to G ওরা চাইছে, আমি অলরেডি সাবমিট করে দিছি। আমার ফাইনাল হিয়ারিং নভেম্বর 2026, কিন্তু ওরা পাসপোর্ট সম্বন্ধে মানে কোনো কোয়েশ্চন করে নাই। আর এখন আমার এই পাসপোর্টটা কি করব, বা আমি কি নতুন করে পাসপোর্ট বানাতে হবে, বা আমার কি জিডি করা লাগবে? ওরা আমাকে বর্ডারে জিজ্ঞেস করছিল যে পাসপোর্ট আছে কি নাই, আমি বলছি নো পাসপোর্ট। ওকে, এই কোয়েশ্চনটা আমি। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজুর রহমান। জি, ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। উনি অলরেডি বলেছে যে উনি ওনার পাসপোর্টটি আনতে সক্ষম হয়েছে, দ্যাট ইজ ফাইন। উনি যখন বর্ডার ক্রস করেছে তখন হয়তো বা ওনার ছিল না, এবং উনি যথার্থভাবে বলেছে যে পাসপোর্ট ছিল না। এখন যদি ওনার হাতে পাসপোর্ট থাকে এবং সেই পাসপোর্টটি ব্যবহার করতে কোনো প্রবলেম নেই, এবং ওনার আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য সেই পাসপোর্টটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারে, এতে করে ওনাকে এটা আবার নতুন করে বানানোর দরকার হবে বলে মনে হয় না। জি, ধন্যবাদ। দুটি প্রশ্ন আছে একই রকম, আমি দুটি একসাথে তুলে ধরার চেষ্টা করছি, দুটি ড্রাইভিং সংশ্লিষ্ট। আব্দুর রাকিব, উনি বলছেন সাধারণ স্পিডিং বা একটি টার্ন নিতে ভুল হলে গাড়ি চালানোর ক্ষেত্রে সেটা কি ক্রাইম পর্যায়ে পড়ে কিনা? আপনি কিন্তু বলেননি যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এর কারণে নেগলিজেন্সি হতে পারে, অথবা আপনাকে কি কোনো টিকিট দেওয়া হয়েছে কিনা, এটি কিন্তু আপনি উল্লেখ করেননি, একটু জানাবেন আমাদেরকে। আরেকটি প্রশ্ন সিমিলার, সেটি হচ্ছে ওকে, ইকবাল হোসেন বলছেন আমি গত 2021 সালে আমেরিকা এসেছি, কিন্তু গত 2 বছর আগে নিউ ইয়র্কে ট্রেন সাবওয়েতে অর্থাৎ সাবওয়েতে আমি 2টি টিকিট খেয়েছি। আমি এগুলি টিকিট পে করে দিয়েছি সাথে সাথে, কিন্তু আমার অ্যাসাইলাম কেস পেন্ডিং রয়েছে এবং সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিট রয়েছে। এই ভুলের কারণে আমি কি আইস অফিসারের সামনে সমস্যার সম্মুখীন হতে পারি কিনা? এই বর্তমান সময়ে ভুলটি কি কোনো রিমুভালের মতো পড়ে কিনা, হ্যাঁ, ডিপোর্টেশনের সমস্যার সম্মুখীন হতে হবে কিনা উনি জানতে চেয়েছেন। কাজে আমি দুটি প্রশ্ন তুললাম, একটি হচ্ছে সাবওয়ে রিলেটেড টিকিট, যেখানে উনি টিকিট পে করে দিয়েছেন, আর একজন ভেহিকল অপারেটিং করার ক্ষেত্রে রং টার্ন নিয়েছেন, উনি উল্লেখ করেননি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেই ক্ষেত্রে, অথবা ওনাকে কোনো টিকিট দেওয়া হয়েছে কিনা। আমরা ধরে নেই যে টিকিট দেওয়া হয়েছে। ইজ দিস ইজ ইমিগ্রেশন রিলেটেড ইস্যু? না, সাবওয়ের যে বর্তমানে এবং আরো বেশ কিছু বছর ধরেই কিন্তু যারা সাবওয়ে টিকিট ফাঁকি দেয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট করে না, আগে কিন্তু অ্যারেস্ট করতো। এটা কিন্তু অনেকটা থেফট টাইপের ক্রাইমের মধ্যে তাদের পড়ে যেত, যে ডিসিভ করা গভর্নমেন্টকে এবং সে বেনিফিট লাভ করা। সো বর্তমান যে সিচুয়েশন, উনি যদি টিকিট পেয়ে থাকে সাবওয়েতে ভায়োলেশনের জন্য, সেটা ওনার অ্যাসাইলাম যে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে সেই ক্ষেত্রে এটা খুব একটা বড় ধরনের প্রবলেম হওয়ার কথা না। উনি যে ফাইনটা পেয়েছে সেটা পে করে দিলেই এটা সলভ হয়ে যাবে। যদি ইন কেস ওনার ইমিগ্রেশনে প্রশ্ন করে ওনার যে প্রকৃত যে ঘটনাটা হয়েছিল সেটা এক্সপ্লেন করলে ওনার জন্য যথেষ্ট হবে সেক্ষেত্রে।
হ্যাঁ, আর ড্রাইভিং এর কেসে রাইট, ড্রাইভিং এর ক্ষেত্রে যেটা যদি রেগুলার টার্নিং ভায়োলেশন হয় সেক্ষেত্রে উনি পয়েন্ট পাবে ড্রাইভিং লাইসেন্সে, তো ফাইন দিতে হবে, সেক্ষেত্রে ওনার অ্যারেস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু স্পিডিং করলে ওনার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, এটা মাত্রার উপর ডিপেন্ড করে এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে কিন্তু ওনার প্রবলেম হতে পারে। ওকে, সো যেটি মাহফুজুর রহমান বলছিলেন সেটি হচ্ছে, ধরে নিন কোথাও লেখা আছে 55 মাইলস পার আওয়ার, কিন্তু আপনি সেখানে করছেন 90 মাইলস পার আওয়ার। যদি মাত্রাটা এরকমই হয়ে থাকে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাকে গ্রেফতারের সম্মুখীন হতে পারে, এবং সেটি যদি হয়ে থাকে, দিস ইজ এই প্রবলেম যেটি মাহফুজুর রহমান বলছেন, দ্যাট কুড বি এই প্রবলেম। হ্যাঁ, ইমিগ্রেশনের ক্ষেত্রে ফারহানা বেগম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে হোয়াট শুড সামওয়ান নিড টু ডু ইফ আইস অলরেডি অ্যারেস্টেড হিম। আপনি ধরে নিন উনি যার কথাই বলছেন না কেন, তিনি আইসের কাস্টাডিতে আছেন এই মুহূর্তে। উনি জিজ্ঞেস করতে চাচ্ছেন, উনি জানতে চাচ্ছেন যে এটির পসিবিলিটি, কতখানি সম্ভাব্যতা আছে যে তাকে সেখান থেকে বের করে আনা সম্ভব বাই এ লয়ার। না, এখন যদি বর্তমানে কেউ আইস কাস্টডিতে যায়, জি। তো রিজন থাকতে হবে, যেটা আমরা আলোচনার শুরুতেই আজকে বলেছিলাম যে যদি ওই ধরনের ক্যাটাগরি হয়, তাদের কোনো কেস না থাকে, তাহলে এবং সেই ক্ষেত্রে কিন্তু রিলিজ পাওয়াটা সম্ভাবনা একটু কমে যাবে। কিন্তু যদি দেখা যায় যে তার অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, কোনো কারণে আইস তাকে কাস্টডিতে নিয়েছে, অথবা সে 2 বছরের বেশি আমেরিকা বসবাস করছে, অথবা তার এখানে বেশ কিছু কানেকশন আছে, সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন জাজের কাছে তাকে পাঠাবে, তখন কিন্তু সে তার ক্লেম ফাইল করতে পারবে এবং সে বন্ডের জন্য এলিজিবল হবে সেক্ষেত্রে। জি, অর্থাৎ তার উচিত হবে একজন অ্যাটর্নির সাথে অচিরে এই কাজ শুরু করে দেওয়া। মানে ফারহানা, আপনি কি একটি কথা বলে রাখি, যদি এটি সত্যি আপনার পরিচিত কারো হয়ে থাকে, আপনার প্রিয়জন হয়ে থাকে, আত্মীয় স্বজন হয়ে থাকে, ফ্যামিলি হয়ে থাকে, আপনার হাতে সময় থাকবে খুব কম। কাজেই যদি এরকম সত্যি হয়ে থাকে, আপনি অচিরেই খুব যত দ্রুত সম্ভব একজন লয়ারের শরণাপন্ন হবেন। খালেদ ইয়াসিন একটি প্রশ্ন করেছেন সিমিলার, আমরা যে প্রশ্নটি শুনলাম সিমিলার নয়, একটু ডিফারেন্ট। ক্যানাডা থেকে আমার একমাত্র ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে ক্যানাডার সীমান্ত হয়ে আমেরিকায় এসেছেন এমন এক পাত্রের সাথে। সো বেসিকলি হ্যাঁ, মানে ওনার ভাগ্নির বিয়ে ঠিক হয়েছে একটি ছেলের সাথে, যিনি ক্যানাডা সীমান্ত অতিক্রম করে আমেরিকায় এসেছেন। আমার ভাগ্নির গ্রিন কার্ড আছে, পাত্র অ্যাসাইলেম সিক করেছেন আমেরিকায়। প্রশ্ন হচ্ছে যে তাহলে পাত্রর বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা কতখানি, বা বিয়ের পরও কি কখনো উনাকে ডিপোর্টেশন করতে পারবে কিনা, দয়া করে জানাবেন। আমরা একটু কনফিউজ থাকাটা স্বাভাবিক, কারণ সবাই এটি অন্যরা যারা শুনছেন আপনারা একটু শুনে নেবেন ভালো মতো। মাহফুজুর রহমান। রাইট, কানাডা হয়ে আসলে যদি প্রপার ভিসা না নিয়ে আসে, সেটা অবশ্যই এটাকে ইডব্লিউ বলা হয়, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন। তো যারা জি। এন্ট্রি উইদাউট ইন্সপেকশন হয়, তাদের জন্য কিন্তু এই দেশে বিয়ের মাধ্যমে অ্যাডজাস্টমেন্টের কোনো ব্যবস্থা রাখা হয়নি। বাট তারা বিয়ে করতে পারে, তারা কিন্তু স্টিল এলিজিবল গ্রিন কার্ডের জন্য, বাট তাদেরকে কনসুলার প্রসেস হয়ে আসতে হবে, বাট এই দেশ থেকেও সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যেটাকে প্রভিশনাল ওয়েভার বলা হয়, 601A ওয়েভার। এবং সেটার প্রক্রিয়ার মাধ্যমে গেলে কিন্তু, যথার্থভাবে গেলেও কিন্তু এটা সম্ভব। উনি বেশ কয়েক বছর পরে কিন্তু কনসুলার প্রসেস হয়ে গ্রিন কার্ড নিয়ে দেশে আসতে পারবে। হ্যাঁ, কনসুলার প্রসেস বলতে মাহফুজুর রহমান যেটি বোঝাচ্ছেন যে ওনাকে দেশের বাইরে যেতে হবে, পুনরায় ফেরত আসতে হবে, তাই কি? রাইট, ওনাকে এই দেশ থেকে অ্যাডজাস্ট করতে পারবে না। হ্যাঁ। ওনার এখানে I-130 এবং ওনার ওয়েভারের সমস্ত কার্যক্রম শেষ করে আপনার যে উনি যে দেশে ওনার স্থায়ী ঠিকানা, সেখানে ওনার এমবিসিতে যখন ইন্টারভিউ ডেট আসবে, তখন উনি ফ্লাই করে ওখানে ভিসা নিয়ে দেশে আসতে পারবেন। হ্যাঁ, কাজে আপনি যারা শুনছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ক্যানাডার সীমান্ত থেকে আসুন বা অন্য যে কোনো সীমান্ত, সাউদার্ন বর্ডারের সীমান্ত থেকে আসুন, আপনি যখন এখানে আসবেন আপনাকে অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনার কোনো লিগ্যাল এন্ট্রি থাকে না, এটি একটি বিরাট বাধা। তার অর্থ এই নয় যে আপনি কোনোদিন গ্রিন কার্ড পাবেন না বা একটা কিছু না, কিন্তু আপনার সামনে চ্যালেঞ্জ থাকবে, এবং চ্যালেঞ্জটা উতরাতে হলে আপনাকে একজন অ্যাটর্নির সাথে কাজ করতে হবে। 601A ওইবারের কথা শুনলেন, ব্যবস্থা আছে, একেবারেই যে নেই। হাউএভার দেয়ার আর সাম রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইট, এটি কিন্তু খেয়াল রাখবেন একটু। আমি নাসির হোসেন আপনার প্রশ্নটি দেখেছি, কিন্তু আমি ফোনে যাব। কে আছেন আমাদের সাথে ফোনে?
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। জি ভাইয়া, আমি ইলিয়াস বলতেছি নিউ ইয়র্ক থেকে। আমার হুম, দুইটা কোয়েশ্চেন, স্মল জি, জি। কোয়েশ্চেন। হুম, জি, অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে কতদিন পরে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করা যাবে? এটা হলো কি ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হলো পিটিশনার ইউএস সিটিজেন, মায়ের জন্য অ্যাপ্লাই করেছে I-131। হুম, তো ওইটাতে বলা হয়েছে যে ভিসা পিক আপ করবে বাংলাদেশ থেকে, ঢাকা এম্বাসি থেকে। হুম। বাট উনি যদি, উনার ভিজিট ভিসা আছে ইউএস এর, উনি যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চায় তাইলে কি করতে হবে? আদৌ কি পারবে কিনা, না পারবে না? উনার I-131 পেন্ডিং আছে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ মাহফুজুর দুইটা। রহমান। ধন্যবাদ। সাধারণত অ্যাসাইলাম গ্রান্ট হলে আহ, এই 1 বছর পরে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে হয়, কিন্তু বিগত সরকারের সময় কিন্তু তারা কিন্তু পলিসিটা কিছু চেঞ্জ করেছিল তাড়াতাড়ি গ্রিন কার্ড দেওয়ার জন্য, যে 1 বছর আগে আবেদন করতে পারবে, কিন্তু গ্রিন কার্ডটা ইস্যু করবে যখন সময় হবে তখন তারা ইস্যু করে দেবে এটা ওইভাবে। বাট এখন যে বর্তমান সরকারের যে এখন পলিসি, তাতে কিন্তু 1 বছর পরেই আবেদন করা বাঞ্ছনীয়। আর ওনার যে আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ, যে I-130 অ্যাপ্লাই করেছেন মায়ের জন্য। অ্যাপ্লাই পেন্ডিং আছে এবং ওনার যদি ভিজিটর ভিসা থাকে, উনি কিন্তু সেই পেন্ডিং I-130 মাধ্যমে কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। উনি ওটা ইচ্ছা করলে কনসুলেটর প্রসেসে অ্যামেন্ডমেন্ট করতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। এই গ্রিন কার্ডের প্রশ্নটি যখন আসলো, আমি এই অ্যাসাইলেমের মাধ্যমে গ্রিন কার্ডের প্রশ্নটি আসলো যখন, তখন মাহফুজুর রহমান, আমি গতকালই আলাপ করছিলাম। আমি এই প্রসঙ্গটি নিয়ে আসতে চাই এবং আপনার অভিজ্ঞ পরামর্শটি আমরা শুনে নিব। দর্শক, আপনারা যারা শুনছেন, এটি একটি সত্য ঘটনা। আমার কাছে প্রথমে দুটি জায়গা থেকে খবর আসে, পরবর্তীতে আমি একটু যোগাযোগ করি এবং কতখানি সত্য সেটা যাচাই করার জন্য, এবং পরবর্তীতে আমি এটি ভেরিফাই করতে পেরেছি। যার কথা বলছি, উনি আসলে লং আইল্যান্ডের বেশরে থাকতেন। এই ভদ্রলোক পাকিস্তানি ন্যাশনাল। উনি গ্রিন কার্ড আছে তার। উনি এসেছিলেন দুদিন আগে জেএফকেতে। তার আগে উনি পাকিস্তানে ঘুরতে গিয়েছিলেন, জেএফকেতে এসেছেন। জেএফকেতে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার ট্রিপ কেমন ছিল। উনি বলেছেন আমার ট্রিপ ছিল খুবই ভালো, আই এনজয়েড ইট। তারপর তাকে একটি প্রশ্ন করা হয় যে যে তুমি পাকিস্তানে ছিলা, তোমার হোম কান্ট্রি, হাউ সেফ ওয়াজ ইট, কতখানি সেফ, তুমি কিরকম নিরাপদ বোধ করেছো, আর ওভারঅল নিরাপত্তার অবস্থা কেমন। তো উনি বলেছেন যে ইটস ভেরি সেফ, নো প্রবলেম, আমি খুবই এনজয় করেছি। তখন ওনাকে সেকেন্ডারি ইন্সপেকশনে ফেলানো হলো, অর্থাৎ ছোট একটি রুমে নিয়ে যাওয়া হয়, এটাকে বলে সেকেন্ডারি ইন্সপেকশন। ওখানে তাকে বলা হলো যে তুমি তো গ্রিন কার্ড পেয়েছিলা অ্যাসাইলেমের মাধ্যমে, তখন তুমি উল্লেখ করেছিলে ইউ ওয়ার নট সেফ, তুমি তোমার দেশে নিরাপদ নও, কাজেই তোমার গ্রিন কার্ড অ্যাপ্রুভ করা হয়েছিল এবং তোমার কেস অ্যাপ্রুভ করা হয়েছিল এবং তুমি গ্রিন কার্ড পেয়েছিলে। এখন তুমি বলছো যে তোমার যে দেশে একেবারে সেফ সিচুয়েশন আছে, সো আমরা তোমার গ্রিন কার্ডটি প্রত্যাহার করে নিচ্ছি এবং তোমাকে এখনই ফেরত পাঠাচ্ছি। এবং এটি তাকে সেই দিনই সেই পরবর্তী ফ্লাইটে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এটি সত্য ঘটনা এবং আমি ভেরিফাই করেছি, আই ক্যান কনফার্ম দিস। এই ভদ্রলোক থাকতেন বেশোর, নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। আমি এই জিনিসটি অবতারণা করলাম এই কারণে, মাহফুজুর রহমান, আপনার সাথে কিছুটা হলেও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে প্রচুর অনেকেই আছেন যারা অ্যাসাইলেমের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন, উইচ ইজ কংগ্রাচুলেশন, খুবই ভালো কথা, এবং ওনার একটি পার্মানেন্ট ব্যবস্থা হয়ে গেল। আপনি লয়ার হিসাবে আপনিও বলছেন যে আপনিও সবাইকে উপদেশ দিয়ে থাকেন যে গ্রিন কার্ড অবস্থায়, অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পরে বি কেয়ারফুল নিজের হোম কান্ট্রিতে ফেরত যাওয়ার ব্যাপারে, ঘোরার ব্যাপারে। আপনি যদি আরেকবার আমাকে একটু, সবাই শুনছেন, একটু পরিষ্কার করেন, আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন, এবং আসলে বিপদের সমূহ কতখানি সম্ভাবনা এবং স্পেশালি এখনকার যে বাস্তবতা তার ভিত্তিতে। ধন্যবাদ হাই ভাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা অ্যাসাইলাম প্রসেসের মধ্যে আছে, ইভেন্চুয়ালি অনেকের কেস গ্রান্ট হয় এবং তারা যে কেস গ্রান্ট হওয়ার পরে যে আন্ডারলাইং যে ইউএস ইমিগ্রেশন যে বেনিফিট, সেটা কিন্তু তারা পেয়ে থাকে, যেমন গ্রিন কার্ড, এবং পরবর্তী তারা সিটিজেনও হবে। কিন্তু গ্রিন কার্ড যখন কোনো ব্যক্তি হাতে পায়, সেক্ষেত্রে অবভিয়াসলি তার আবার পুনরায় দেশে ফেরার রাইটও থাকে, সে টেম্পোরারি ট্রাভেল করতেই পারে। তবে অ্যাসাইলাম যখন কেউ পায়, তখন ওই অ্যাসাইলাম বেসিসে যে গ্রিন কার্ড থাকে, সেটি নিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু তার হোম কান্ট্রিতে ট্রাভেল করা উচিত নয়। এটা কিন্তু যখনই হোম কান্ট্রিতে ট্রাভেল করে, তখন কিন্তু প্রিজাম্পশন কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়।
আপনি যে স্টোরিটা বললেন হাবিব ভাই, সেটি হচ্ছে অফিসার কিন্তু খুব টেকনিক্যালি চাকরি করে তার কাছ থেকে যে সিচুয়েশনটা বের করে নিয়েছে, যে এখন কি সেফ আছে কিনা অথবা কোথায় গিয়েছে কেমন ছিল, সে কিন্তু তার আর নিজের জন্য কিছু রাখেনি। এখন যদি এমন সিনারি হতো যে কেন গিয়েছো পাকিস্তান, যেটা আমার ইমার্জেন্সি কারণ ছিল, আমার টেম্পোরারি ভিজিট ছিল, তাহলে কিন্তু নিজেকে সেভ করতে পারতো। অপর সাইডে দেখা যাচ্ছে যে আইস অফিসার কিন্তু টেকনিক্যালি তার side থেকে তার অপোজিট মানে আপনার স্টোরিটা বের করে ফেলছে, রিয়েল যা সিচুয়েশন তার দেশে, এবং যেটা কিনা অফিসার যে প্রিজাম্পশন অ্যাপ্লাই করেছে যে তোমার আর এখন সেফ নাই, যেহেতু সেটা সেই হিসাবে তার গ্রিন কার্ড রিভোক করে তাকে অথবা অন্য প্রসিডিংস দিয়ে দিয়েছে। তো একইভাবে যদি কারো অ্যাসাইলাম বেসিসে গ্রেন্ট থাকে, কোনোভাবেই ইমার্জেন্সি কারণ ছাড়া হোম কান্ট্রিতে ভিজিট করা উচিত নয়। যদি অনেকে থাকে লাইফ এন্ড ডেথ সিচুয়েশন থাকে, কারো প্যারেন্টস এর সিকনেস থাকে, ডেথ হয় কারো আত্মীয় স্বজন ক্লোজ, তাহলে টেম্পোরারি হয়তো বা ভিজিট করলেও সেটা কিন্তু আইস অফিসার মানবিক কারণে বিবেচনা করতে পারে। কিন্তু এমনি যদি প্লেজার ভিজিট করে 2-4 মাস থেকে আসে আবার ফেরত আসে, ওইসব ক্ষেত্রে কিন্তু তার গ্রিন কার্ডটা কিন্তু রেখে দিতে পারে আইস অফিসার, যেটা আপনি বললেন যে বাস্তব ঘটনা। এবং সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। পাশাপাশি যে বর্তমান সরকার চেঞ্জ হয়েছে, তাদের কিন্তু এই কিন্তু পলিসিটা হয়তো বা বিগত সরকার আমলে এনফোর্স করা হয়নি, এখন কিন্তু সেটা এনফোর্স করার যথেষ্ট সুযোগ রয়েছে। জি, ধন্যবাদ। ওকে, ফোনে কি আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। ভাই আমি 2024 এর মের 1 তারিখ কানাডা বর্ডার দিয়ে আইছি আমেরিকা। ওকে। আওয়ার পরে আমার আর কি পাওয়ার জিপিএস লাগাইলা ছিল। আমি জিপিএস হচ্ছে খোলার লাগে একটা পাসপোর্টের রিসিভ দিয়া জিপিএস খুলছি। মানে পাসপোর্ট আমার একটা রং হইয়া পাসপোর্ট হইছে না। এখন আমার আইস থেকে আর কি একটা লেটার আইছে, আমি 13 ফেব্রুয়ারি যাইতাম, তারা গেছে। এখন কিটা আমি যাইতাম নেই, তারা আবার কাগজ লিখে দিচ্ছে ভ্যালিড অর নট ভ্যালিড, মানে লইয়া যাইতাম জাস্ট একটা ফটো আইডি। এখন আমার কাছে একটা পাসপোর্ট আছে আর কি এক্সট্রা, তাহলে আমি কি এটা নিয়ে যাবো? ওকে, মাহফুজ ভাই, আপনি কি বুঝতে পারছেন? না হলে আমি কিন্তু ওকে, ধন্যবাদ। না, হ্যাঁ, বুঝতে পেরেছি ওনার এখানে। হ্যাঁ, যারা এখন যারা এই দেশে যারা বিশেষ করে যে ইডব্লিউআই যারা সীমান্ত ক্রস করে আসছে এবং তারা ইমিগ্রেশন কোর্ট প্রসিডিংস এ আছে, তাদের কিন্তু বেশিরভাগই দেখা যায় যখন আইস যেটা কিনা ওই তারা কিন্তু এনফোর্সমেন্ট এজেন্সি, ইমিগ্রেশন ল এনফোর্স করে, তারা কিন্তু ইমিগ্রেশন কোর্টের কিছু না। তাদেরকে তারা যখন এদেশে সীমান্ত অতিক্রম করে তাদেরকে ডিটেইন না রেখে অফিসার অনেক সময় রিলিজ করে দেয় যে তারা রিপোর্টিং করবে। এটা কিন্তু একটা তাদের যে রিলিজ করার একটা কন্ডিশন, এই কন্ডিশনটা কিন্তু মাস্ট ফলো করতে হয়। আর বর্তমান যে প্রেক্ষাপট, এতে কিন্তু অনেকে ভয়ে কিন্তু সেটা করতে চাচ্ছে না, কিন্তু তারা কোনোভাবে কিন্তু এটা অ্যাভয়েড করা উচিত নয়। যদি উনি যে কানাডা হয়ে আসছে, ওনার যদি কেস ইমিগ্রেশন কোর্টে থাকে, পেন্ডিং থাকে, অ্যাসাইলাম কেস, ওনার বিন্দু মাত্র ভয় পাওয়া উচিত নয় যে আজ যদি ওনাকে দেখা করতে পারে অবশ্যই উনি দেখা করতে পারে। ইভেন যদি ওনাকে ডিটেনও করে, ওনাকে ছেড়ে দিতে বাধ্য হবে, যেহেতু ওনার কেস অলরেডি ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে, ওনাকে কখনো কোনোভাবেই দেশে ফেরত পাঠাতে পারবে না। তো ওনাকে যেহেতু পাসপোর্ট নিয়ে যেতে বলেছে, অবশ্যই উনি সেটা কমপ্লাই করা উচিত। হ্যাঁ ভাই, আপনি শুনলেন। আমি শুধু একটি কথা যোগ করবো মাহফুজুর রহমানের সাথে, মেক শিওর আপনি একটা অ্যাটর্নি যাতে আপনার সাথে থাকে, বা আপনি অ্যাটর্নির মানে কথা বলে যান, তার নাম্বারটি অ্যাভেলেবল রাখেন যদি প্রয়োজন হয়, কারণ আপনার কেস পেন্ডিং আছে, কাজে খুব একটি শঙ্কার কারণ নেই। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আপনি। ফোনে কি আছেন আমাদের সাথে? জি, আমি মেরিল্যান্ড থেকে বলছিলাম। জি, বলুন। আমার দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে আমি 2024 সালে এখানে আসি। এখানে আসার পরে আমি অ্যাসাইলাম ফাইল করি এবং আমি গত ডিসেম্বরের 27 তারিখে আমার ইএডি ক্লক স্টার্ট হয়। আমি 30 তারিখে বাই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করি। জানুয়ারি মাসের 31 তারিখে আমি সোশ্যাল সিকিউরিটি রিসিভ করি, কিন্তু এখন পর্যন্ত আমি ওয়ার্ক পারমিটটি পাই নাই। সেটি কয়দিন লাগতে পারে আমার ওয়ার্ক পারমিটটি পেতে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার মা বাবা তারা বাংলাদেশে থাকে, তারা ডিসেম্বর মাসে এই দেশে আসার B1 B2 ভিসা পেয়েছেন। তো তাদেরকে কি আমি আমার অ্যাসাইলাম ফাইলের সাথে যুক্ত করতে পারবো তারা যদি এখানে আসে? আচ্ছা, ঠিক এটি আছে। একটি বিষয়। আর যদি না পারি তাহলে কি তাদের জন্য তো অবশ্যই নতুন ফাইল করতে হবে, কিন্তু এই অবস্থায় কি এখন যে পরিবেশ, এই পরিস্থিতি কি তাদের আসাটা ঠিক হবে? খুব ভালো প্রশ্ন, মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। সাধারণত ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড ওটা একসাথে চলে আসে, আগে পরে, কোনোটা 1 সপ্তাহ আগে আসে, কোনোটা 1 সপ্তাহ পরে আসে।
তো উনি সোশ্যাল পেয়েছে, এর যদি 2 সপ্তাহের মধ্যে না পায় কার্ড, উনি একটা অবশ্যই ইউএসসিআইসি যোগাযোগ করতে হবে, এটার আপডেট জানতে হবে কি হুম। পরিস্থিতিটা আছে। আর উনি যেটা প্যারেন্টস এর কথা বললো, এখন যদি এদেশে অবশ্যই যারা ভিজিটর ভিসা আসে তাদের অবশ্যই ক্লেম করার ইয়ে থাকে, এটা কোনো আপনার নিষিদ্ধ কোনো কিছু না, আসলে করতে পারে যদি ওনার ক্লেম থাকে সেই ক্ষেত্রে। আর উনি যেহেতু ওনার কোনো অ্যাপ্লিকেশনের সাথে প্যারেন্টস কে ইনভলভ করার ওরকম কোনো সুযোগ নেই। ওরা যদি হ্যাঁ। আসে, ওদের যদি ক্লেম থাকে, ওরা নিজস্ব ক্লেম হ্যাঁ। ওনারা নিজের মতো করে আবেদন করতে পারে। রাইট, আমি সেই জন্যই হাসছিলাম, হ্যাঁ, যে এটা কোনো ফ্যামিলি পিটিশন নয়, কারণ আপনি নিজেই অ্যাসাইলাম কেস করেছেন ইন্ডিভিজুয়াল, এবং তারা যখন আসবেন তাদেরকেও ইন্ডিভিজুয়ালি আলাদা করে কেস ফাইল করতে হবে। আর শেষ প্রশ্নটি ওনার ছিল যে এই যে সিচুয়েশন এখন তৈরি হয়েছে এই দেশে ইমিগ্রেশন নিয়ে, এই অবস্থায় এসে এটাই এই অ্যাসাইলাম তাদের ফাইল করার কি উচিত, ঠিক হবে কিনা, কতখানি বাস্তবসম্মত? না, এখানে ঠিক হবে অ্যাসাইলাম তো আসলে এটা ঠিক বেঠিকের কিছু না। এটা অবশ্যই যদি কারো কোনো বিপদ থাকে তাহলে এখানে আশ্রয় প্রার্থনা করে, সেটা একটা বাস্তবতা। সেটা সেটা আর অবশ্যই সে লটি এখন আমেরিকাতে এক্সিস্ট করছে, ঠিক বেঠিকের কিছু না। যদি কারো থাকে ক্লেম তাহলে অবশ্যই করতে পারে। আচ্ছা, একটি প্রশ্ন, অনেক ফরেন স্টুডেন্ট আমাদের আছেন এখানে বাংলাদেশ থেকে, কাজে এটি অনেকের কাছে রিলেটেড হবে। সঞ্জিদা শিকদার উনি বলছেন যে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার হাজব্যান্ড গ্রিন কার্ড হোল্ডার, আমার গ্রিন কার্ড প্রসেসিং চলছে, আমার গ্রিন কার্ডের বায়োমেট্রিক্সও হয়ে গেছে, আমার এখন স্টুডেন্ট স্ট্যাটাস টার্মিনেট করালে কোনো সমস্যা হবে কিনা, ফরেন স্টুডেন্ট স্ট্যাটাস? উনি যদিও বলেন উনি কোন প্রসেসে ওনার গ্রিন কার্ডটি জি। প্রক্রিয়ার মধ্যে আছে। যাই হোক, যদি কোনো গ্রিন কার্ডে কেউ প্রক্রিয়ার মধ্যে থাকে, দ্যাট মিনস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রসেসিং, সেই ক্ষেত্রে ইচ্ছা করলে উনি ওনার যে অন্য যে নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস আছে এটা ইচ্ছা করলে অ্যাবান্ডন করতে পারে। তারপরেও কিন্তু আবার ইচ্ছা করলে দুটোই রাখতে পারে, যদি কোনো সংখ্যা থাকে যে ওনার অ্যাডজাস্টমেন্ট সাকসেস হয় কি হয় না। যদি ইন কেস ওনার অ্যাডজাস্টমেন্ট সাকসেস না হয় সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু তখন উনি আনলফুল সিচুয়েশনে পড়ে যাবে। আর যদি উনি দুটাই রাখে, উনি কার্ড পেয়ে তারপরে যদি ওটা অ্যাবান্ডন করে, তাহলে ওনার জন্য 100% সেফ থাকবে। জি, খুব দ্রুত একটি পরিষ্কার করছেন আব্দুর রকিব, উনি পরিষ্কার করেছেন ব্যাপারটা যে ভাই আমি টিকিট খাইনি, ভয়ে আর কি যদি স্পিড বা টার্ন হয় এটা কোনো ক্রাইম হবে কিনা আপনি যখন ড্রাইভ করছেন। আচ্ছা, খুব দ্রুত মাহফুজুর রহমান। না, এটা ভয় হোক যে কারণে হোক, অবশ্যই স্পিডিং করলে তো সেটা অবশ্যই যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির হাতে ধরা পড়ে, অবশ্যই টিকেট, এবং যেটা আপনি বললেন যদি খুব বড় ধরনের স্পিডিং করে সেক্ষেত্রে অ্যারেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই এরকম হয়, এত ঘাবড়ানোর কিছু নেই, অ্যাক্সিডেন্ট আসলে তো দুর্ঘটনা। সো আমরা যেই ড্রাইভিং করি না কেন আমাদেরকে কেয়ারফুলি থাকতে হবে, এমন সিচুয়েশন তৈরি করেন না যে আপনাকে হঠাৎ করে টার্ন নিতে হবে। আপনি যদি মনে করেন আপনাকে হাইওয়েতে এক্সিট নিতে হবে, আপনি কিছুক্ষণ আগে থেকেই ডান দিকে চলে আসুন। মানুষ বিরক্ত হবে তো কি যায় আসে, কিন্তু সেফটি কামস ফার্স্ট। ওকে, ফোনে কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুল বলছি কুইন্স থেকে। জি, আমি এই মাহফুজ স্যারের একজন ক্লায়েন্ট। অ্যাকচুয়ালি আমি 2021 সালে আমি এসে কন্ডিশনাল গ্রিন কার্ড পাই আমার ওয়াইফের মাধ্যমে। কিন্তু আমার কার্ডে একটা মিস্টেক হয়েছিল। মিস্টেক হয়ে যাওয়ার কারণে আমি কারেকশনের জন্য এটা I-90 সাবমিট করি। স্যার নিজেই সাবমিট করেছিলেন। এরপর আর গ্রিন কার্ড আসে নাই। যে মিস্টেক যেটা ছিল এর মধ্যে আমার কন্ডিশন রিমুভে অ্যাপ্লাই করা হয়েছে, সেটাও ওকে। ইভেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, ওইটাও ওকে। ওইটা ইন্টারভিউ এনি টাইম আসবে। তো এই মুহূর্তে আমার কাছে কোনো হার্ড কপি নাই। তো আই যদি আমাকে ধরে আমি ওদেরকে কি দেখাবো, কি আমার আইডি সোশ্যাল আর আমার ওই I-90 বুঝতে পেরেছি। 3-4টা পেপার একসাথে নিয়ে ঘুরতে হবে আমাকে? না, সেরকম কিছু না, এখনই শুনবেন আপনি মাহফুজুর রহমানের কাছে, সেরকম কিছু না। রাইট, ওনাকে আসলে ওয়েট হওয়ার কোনো কারণ নেই। উনি যথার্থ প্রক্রিয়ার মধ্যে আছে। উনি ওনার যেটা ভুল ছিল সেটা শুধরানোর জন্য উনি প্রপার অ্যাপ্লিকেশন করে রাখছে। এখন যদি উনি আইস এর সাথে এনকাউন্টার হয়, অবশ্যই উনি দেখাতে পারে যে ওনার গ্রিন কার্ডটি কোথায়, যদি জিজ্ঞেস করে যে এটা অলরেডি ইমিগ্রেশনের কাছে আছে, আমি অলরেডি আবেদন করে রেখেছি এটা সংশোধনের জন্য। আর পাশাপাশি ওনার যে কন্ডিশন রিমুভের আবেদনও করা আছে, সিটিজেনশিপের আবেদনও করা আছে, দ্যাট মিনস হচ্ছে এভরিথিং ওনার আপডেটেড আছে, সেক্ষেত্রে ওনার ওইটার কোনো কারণ নেই। জি, আচ্ছা, যেহেতু আপনি আছেন প্রশ্নটা করেই ফেলি আপনাকে। অনেকেই কন্ডিশনাল রিমুভাল না করে I-90 সাবমিট করেন এটা এক্সটেন্ড করার জন্য, কিন্তু তারা কিন্তু I-751 সাবমিট করতেই পারেন সেটা কন্ডিশন রিমুভ করার জন্য। তখন তো অটোমেটিকলি ওই যখন যেটা পাবেন সেটা তো রিনিউ হয়ে আসবে 10 বছরের জন্য। খুব ছোট করে আপনার পরামর্শ। না, এটা আসলে যাদের কন্ডিশনাল গ্রিন কার্ড থাকে তারা কিন্তু
আপনি যেটা বলছেন এটা বাস্তব সত্য যে অনেকে যখন 2 বছর হয় অথবা তারা কোনো আপনার অভিজ্ঞ সংস্পর্শে যাওয়ার সুযোগ হয় না অথবা যেতে পারে না অথবা তাদের সেরকম situation নেই, তারা অথবা লোকাল কোনো যারা অথবা কম্পিউটার নিয়ে আছে ফর্ম ফিল আপ করে হেল্প করে মানুষকে তাদের কাছে গিয়েছে যে হাই হ্যাঁ আমার তো এইটা 2 বছর এক্সপায়ার হয়ে যাচ্ছে, ওকে এক্সপায়ার হয়ে যাচ্ছে, ইউ হ্যাভ টু রিনিউ, দ্যাট মিনস হচ্ছে রিনিউর জন্য যেটা পরিচিত ফর্ম I-90, ইউ হ্যাভ টু ডু দ্য I-90। তারা ওই ভুলটি করে থাকে, I-90 ফাইল করে থাকে, এটা একদম অনেক আছে, বুড়ি কেস আছে। হ্যাঁ তাদেরকে সঠিকভাবে যেটা লয়ার কাছে যদি চায় তখন তারা দেখবে যে না ওই কিন্তু কন্ডিশন রিমুভের ফর্ম হচ্ছে ডিফারেন্ট, সেটা হচ্ছে I-751, সেটা তাকে ফাইল করতে হবে। জি, আমি সেই জন্যই হাসছিলাম, কারণ আমার ধারণা উনি অভিজ্ঞ কারো কাছে যাননি, অথবা একজন ভালো অ্যাটর্নি ধরেননি, বিকজ ইটস এ রিডান্ডেন্ট প্রসেস। তো যেই ভাই আমাদের ফোন করেছিলেন, আপনার যে গ্রিন কার্ড আছে এই ইনফরমেশনটি আইস, USCIS সব জায়গাতেই আছে। আপনি একটা আইডি নিয়ে থাকবেন, ভ্যালিড আইডি, দিস ইজ গুড এনাফ। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাই, আমি মামুন বলছি নিউ জার্সি থেকে। আমার দুটি প্রশ্ন হাবিব ভাই। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমি একটু কনফিউজে আছি, কারণ হচ্ছে যে আমার অ্যাসাইলাম কেস নেক্সট মান্থ ফাইনাল হিয়ারিং। তো প্রশ্নটা হচ্ছে, এর আগে আমি ম্যারিড, আমি বিয়ে করেছি এবং আমার বাচ্চা আছে। তো এক্ষেত্রে আমি ম্যারেজ কেসটা সাবমিট করেছি, আমার I-130 স্টিল ইজ দ্য পেন্ডিং, আমার ওইটা পেন্ডিং এ আছে। সো আমি চাচ্ছি অ্যাসাইলামটা ক্লোজ করতে, অথচ আমার স্ট্যাটাসটা চেঞ্জ করতে। এটা কি সম্ভব না সম্ভব না? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি বলে ফেলুন। জি, তো এটা আমি জানতে চাই স্যারের কাছে, কারণ আমি এক লয়ারের সাথে আমি না না, যোগাযোগ প্রথম প্রশ্ন শেষ, আমরা বুঝেছি প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন ওইটা আমার ইজ ওকে, আমার এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা ফলো আপ কোশ্চেন ছিল হাবিব ভাই। হ্যাঁ হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করেন যে উনি এদেশে আসছে কিভাবে। হ্যাঁ উনি শুনেছেন। আমি ওর মেক্সিকো বর্ডার দিয়ে এসেছি। আচ্ছা, প্রবলেম। ওকে, ঠিক আছে, মাহফুজুর রহমান প্লিজ। তো যারা ওই যে মেক্সিকো বর্ডার দিয়ে আসলে যদি I-94 না অ্যারাইভিং এলিয়ান না হয়, তারা কিন্তু এদেশে অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল না। এটা উনি যেটা বলছে অনেকের কাছে অথবা লয়ারের কাছে যায়নি, অথবা মিস ইনফরমেশন যে আমি US সিটিজেন ম্যারি করেছি, আমার ফ্রেন্ড ও পেয়েছে, আমি কেন পাবো না। রাইট। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে ওর ফ্রেন্ডের ভিন্ন অবস্থা, অথবা উনি ভিজিটর ভিসায় আসছে, অথবা উনি অ্যারাইভিং এলিয়ান, ওনার I-94 আছে, সেক্ষেত্রে তারা এলিজিবল। বাট রেগুলার যারা EWI এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, তারা কিন্তু এলিজিবল না। তাদেরকে যেটা কনসুলার প্রসেস 601 ওয়েভার করে তারা দেশ থেকে ভিসা আনতে হবে। তো উনি যেহেতু রিমুভাল প্রসিডিংস এ আছে, তো সেক্ষেত্রে ওনাকে যেটা I-130 সেটা ফাইল করে আপনার ওয়েভারে অ্যাপ্রুভ করার পরে ইমিগ্রেশন কোর্টে ইচ্ছা করলে ওনার কেসটা হোল্ড করে রাখতে পারে, অথবা সেটা ক্লোজ করে তখন ওনাকে আপনার দেশে গিয়ে কনসুলার প্রসেসে আসতে হবে। হ্যাঁ, ভাই আপনি বলছিলেন বিভিন্ন লয়ার কথা, আপনি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনছেন। আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম, কারণ আপনার কেসটা আপনার I-130 অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু I-130 অ্যাপ্রুভাল ইজ নট এ স্ট্যাটাস। আপনাকে কিন্তু একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এরপরে অনেক প্রসেস আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার অ্যাসাইলাম কেস পেন্ডিং, কিন্তু আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার কোনো এন্ট্রি নেই, লিগাল এন্ট্রি নেই, আপনি বর্ডার ক্রস করে এসেছেন। ইট ইজ এ প্রবলেম, ইটস এ হিউজ প্রবলেম। কিন্তু এটার একটা সমাধানের পথ আপনি শুনলেন। তা আমি বলবো আপনাকে যে আপনি একজন ভালো অ্যাটর্নির সাথে বসে কথা বলবেন, শুনে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এই সিনারিওতে কি করতে হয়। এটি আমি আপনাকে দেখবো 10 জনের কাছে গেলে, 10 জনের কাছে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনি 10 জনই যাতে অ্যাটর্নি হন, দে আর রিয়েলি সার্টিফাইড অ্যাটর্নি। ওকে, এটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এবং এরকম সিচুয়েশনে অনেকে আছেন যারা, তাদের জন্য। কে আছেন আমাদের সাথে পরবর্তীতে ফোনে? আপনি নামটি জানিয়ে প্রশ্নটি করুন, আর ফোনটি যদি স্পিকারে থাকে দয়া করে হাতে নিয়ে কথা বলুন। আপনার টেলিভিশনের সাউন্ডটি একেবারে বন্ধ করে দিন। আপনি কিন্তু টেলিভিশন শুনছেন, আপনি আমাদের কথাটা শুনুন, আমরা ফোনে কথা বলছি এখন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ব্রঞ্জ থেকে বলছিলাম। তো আমার কিনা ছোট ভাইয়ের ওই যে ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউ ঢাকা থেকে লেটার আসছে। তো তার ওই যে 219 ট্যাক্স ফাইল দিয়ে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছিল। এখন আবার ওই জয়েন্ট স্পন্সর ইনকামটা লো হয়ে গেছে। তো এখানে কি আরেকজন যদি
স্পন্সর অ্যাড করতে হয় তাকে কিভাবে করতে হবে আর কিভাবে অ্যাড করতে হবে এই জিনিসটা জানার। দ্বিতীয় প্রশ্ন হইল, আর আমার আরেক ভাইয়ের তার বাচ্চা, তারও ইন্টারভিউ লেটার আছে, বাচ্চারও আছে, এফডিবুডি আছে, কিন্তু ছেলেটা মাঝখানে 3 মাসের জন্য স্টুডেন্ট বেসে গিয়েছিল, সে আবার আসছে। তো এটা কি কনসুলারের সামনে বলতে হবে না আগে ইনফর্ম করে জানাইতে হবে? দুইটা জিনিস। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, অবশ্যই যদি জয়েন্ট স্পন্সর ইনকাম লো হয়ে যায়, উনি নতুন জয়েন্ট স্পন্সর দিতে পারে। সেক্ষেত্রে ওরা ইন্টারভিউর আগে ইন অ্যাডভান্স যেটা সিস্টেমে যেটা ওয়েবসাইটে, সেটা ওনার নতুন জয়েন্ট স্পন্সর অ্যাড করে দিতে হবে। যদি স্টিল ওনার অ্যাড করা অপশন থাকে তাহলে উনি অ্যাকর্ডিংলি সেটা অ্যাড করতে পারবেন। যদি অ্যাড করা অপশন নাও থাকে সেক্ষেত্রে উনি জয়েন্ট স্পন্সরের ডকুমেন্ট গুলো অ্যাকর্ডিংলি মেইন পিটিশনের বরাবর সেটা যে ওটার অ্যাড করার অপশন সবসময় থাকে সেভাবে উনি এটা সাবমিট করে দিতে পারে। আর যেটা বললো যে ওনার যে একজন ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট ইউএসএ তে ছিল, যদি ইন্টারভিউ চলে আসে, ওনার যে ট্রাভেল যে চেঞ্জ হয়েছে, সিচুয়েশন চেঞ্জ হয়েছে, সেটার জন্য কিন্তু ইন্টারভিউর আগে কিন্তু এমবিসিতে ইমেল করে কিন্তু DS-260 ওপেন করা যায়, ওপেন করে উনি ওনার আপডেটটা দিতে পারে সেক্ষেত্রে। জি, আমরা পরবর্তী প্রশ্নটি নিয়ে নিব। কে আছেন আমাদের সাথে? নাম জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, গুড ইভিনিং। আমি নিউ জার্সি থেকে বলছি। আমার ছোট ভাইয়ের হয়ে কথা বলছি। আচ্ছা। আমার ছোট ভাইয়ের গ্রিন কার্ড আছে। ও গ্রিন কার্ড দিয়ে 2021-এ ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল। তো সেটা অ্যাপ্রুভ হয়ে আমরা সব পেপার দিয়ে দিয়েছি, স্পন্সর থেকে শুরু করে এভরিথিং। এখন 4 মাস হয়ে গেল, আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। আরেকটা কথা হচ্ছে গিয়ে, এ যাবৎ আমাদের কাছে ইমিগ্রেশন থেকে কোনো মেসেজ মেল করে পাঠায়নি, ইমেল করে পাঠায়নি। আমরা শুধু টেক্সট মেসেজ, USCIS গিয়ে এভরি টাইম খোঁজ খবর নিয়ে গিয়ে আপডেটটা পেয়েছি, কিন্তু ওখান থেকে নিজেরা কোনো আমাদের আপডেট দেয়নি। তো আমরা এখন চিন্তিত যে কিভাবে আমরা আপডেটটা পেতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলছে যে উনি USCIS ওনার কেসটা এখনো পেন্ডিং আছে, তাই তো? জি, পেন্ডিং আছে। ওনারা অ্যাপ্লাই করেছেন, পেন্ডিং আছে। 4 মাস হয়েছে মাত্র। গ্রিন কার্ড স্পাউস অ্যাপ্লাইড ফর ওয়াইফ। রাইট, এটা সময় লাগবে একটু। সেক্ষেত্রে মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগবে। সেক্ষেত্রে অবশ্যই উনি রিসিভ নোটিশ পেয়েছে। ইচ্ছা করলে ওনারা কিন্তু ইচ্ছা করলে USCIS নিজস্ব একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। সেটা ফোন করে কিন্তু অ্যাকাউন্টের জন্য ওনার যে পিন নাম্বার লাগে সেটা কিন্তু নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু উনি ফলো আপ করতে পারে নিয়মিত। হ্যাঁ, USCIS একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ভেরি ইম্পর্টেন্ট। একটি ছোট্ট প্রশ্ন আমি বলবো যে উর্মি হক করেছেন, উনি কানাডা থেকে এসেছিলেন, অ্যাসাইলাম করেছেন ওখানেই। তারপরে ওনার মাস্টার হিয়ারিং হয়েছে, ডেট দিয়েছে জুনের 25 তারিখে। জজ তাকে উকিল নিয়ে যাওয়ার জন্য বলেছেন। কোনো প্রবলেম হবে কিনা খুব দ্রুত? না, এটা সাধারণত মাস্টার হিয়ারিং হলে ওনার যে ইনিশিয়াল যে আপনার প্রসিডিউরাল যে কাজগুলো সেগুলো করতে হয়। অনেক সময় লয়ার না থাকলে এটা সম্ভব হয় না। এই জন্য যারা লয়ার ছাড়া উপস্থিত থাকে তখন কিন্তু ইমিগ্রেশন জাজরা একবার একটা চান্স দিয়ে থাকে যে তুমি নেক্সট একটা হিয়ারিং দিলাম, ওই সময় কিন্তু লয়ার নিয়ে আসবে। জি, মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা আমি মনে করি অনেকেই খুব উজ্জীবিত করবে এবং একটি পথ দেখাবে। ধন্যবাদ হাবিব ভাই, আপনার সাথে জয়েন করতে পারে আমি আনন্দিত, এবং TVN24 কে ধন্যবাদ আমাদের জানানোর জন্য। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে আপনার সাথে। দর্শক, অনুষ্ঠানটি যারা আপনারা দেখছিলেন, আশা করি এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, আপনি যদি মনে করেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলিজ, নেইবার্স তাদের কাজে লাগতে পারে, শেয়ার করতে ভুলবেন না। যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।